আজকে আজকে অধ্যায় 9 দ্রবণ, এখান থেকেও একটি এমসিকিউ থাকবে। তো প্রথম নাম্বারে চলে আসি। নাম্বার 1, কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় না? তো অপশান দেওয়া আছে: এ সাবানের দ্রবণ, বি পেনের কালি, সি চিনির দ্রবণ এবং ডি স্টার্চের দ্রবণ। তো টিন্ডাল দ্রবণ দেখতে পাওয়া যায় না মাত্র প্রকৃত দ্রবণে। তো এইখানে যারা আছে চিনির দ্রবণই প্রকৃত দ্রবণ উৎপন্ন করে, আর বাকিরা কেউই প্রকৃত দ্রবণ উৎপন্ন করে না। সেই জন্য উত্তর হবে সি চিনির দ্রবণ। 2 নাম্বার, এরোসলের উদাহরণ হলো। এরোসলের উদাহরণ এইখানটায় অপশান দেওয়া আছে: এ দুধ, বি জেলি, সি মেঘ এবং ডি ক্রিম। উত্তর হবে সি মেঘ। 3 নাম্বার, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1000 গ্রাম জলে সর্বাধিক 360 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। তো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? আমরা জানি দ্রাব্যতার ডেফিনেশন বা সংজ্ঞাতে 100 গ্রাম জলে এই কথাটি উল্লেখ থাকে। 100 গ্রাম জলের মধ্যে কতখানি দ্রবীভূত আছে? তো এইখানটায় দেওয়া আছে 1000 গ্রাম জলে। তো এটাকে 100 গ্রাম জলে কনভার্ট করে নেব। তো হবে এরকম যে 1000 গ্রাম জলে আছে 360 গ্রাম, তাহলে 1 গ্রামে হচ্ছে বাই 1000, তাহলে 100 গ্রামে কত? ইন্টু 1000 ইন্টু 100। তো এই দুটো শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, তাহলে হচ্ছে 36। এই তাহলে উত্তর হবে বি নাম্বার, অপশান 36। তো এইখানে দ্রাব্যতার সংজ্ঞা বা ডেফিনেশনে কোনো একক থাকে না, তাই এই 36 গ্রাম হবে না, শুধু 36 হবে অ্যান্সার। এবার 4 নাম্বার, 10% সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণের গাঢ়ত্বকে মোল পার লিটার এককে প্রকাশ করলে হবে কি হবে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা সোডিয়াম কার্বনেটের মলিকুলার ওয়েট কত তা নির্ণয় করে নেব। NaCO3, এটার মলিকুলার ওয়েট সোডিয়ামের 23, Na2 এখানে হবে Na2CO3। তো Na2CO3, তাহলে সোডিয়াম 23 ইন্টু 2 প্লাস কার্বন আমরা জানি 12 প্লাস অক্সিজেন জানি 16 ইন্টু 3 অক্সিজেন আছে, তাই সোডিয়াম 2 আছে, তাই 2 দ্বারা গুণ, কার্বন 1 আছে, তাই শুধু 12 থাকছে। তাহলে 23 দুগুণ 46 যোগ 12 যোগ 16, 3 16 48, এই 3টে যোগ করলে হবে 106 গ্রাম, অর্থাৎ 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। 106 গ্রাম সোডিয়াম কার্বনেট মানে হলো 1 মোল। 106 গ্রাম Na2CO3 সমান 1 মোল। কিন্তু প্রশ্নে বলা আছে যে সোডিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি 10% মানে কি 100-র মধ্যে 100 ml জলের দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। তো 10 গ্রাম আছে 100 ml এর মধ্যে। তো মোল পার লিটার, 1 লিটার মানে 1000 ml এর মধ্যে 100 ml এর মধ্যে 10 গ্রাম, 1000 ml এর মধ্যে কত গ্রাম আছে তা বের করতে হবে। তাহলে এই রকম দাঁড়াবে যে 100 ml এর মধ্যে আছে 10% সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 ml এর মধ্যে 10 গ্রাম Na2CO3 আছে।
তো এইখানটায় বলা আছে যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যদি থাকে তবে সেটাকে 1 মোল বলছি, কিন্তু আছে দ্রবণের মধ্যে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম মানে এটা কি, যে কত মোল, মোল পার লিটার নির্ণয় করতে হবে, কত মোল সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি আবার ঐকিক নিয়মে চলে আসব। 106 গ্রাম ইকুয়াল টু 1 মোল। 1 গ্রাম সমান কত মোল হবে, 1/106 মোল। তাহলে এখানটায় 1 লিটার 100 গ্রাম 100 গ্রাম সমান কত মোল সেটা বের করতে হবে। 1 গুণন 100/106 এত মোল। 100 কোথা থেকে পেলাম, 100 গ্রাম এখানটায় বলে দেওয়া আছে যে সোডিয়াম কার্বনেট 10%। তাহলে 10% মানেটা হলো এইখানটায় আমি লিখছি 10% Na2CO3, এর মানেটা হচ্ছে 100 ml জলের মধ্যে আছে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট। তাহলে 1000 গ্রামের মধ্যে কত, 1000 ml এর মধ্যে কত আছে, 1000 ml এর মধ্যে আছে 10 × 10 মানে হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম সোডিয়াম কার্বনেটের অ্যাকচুয়ালি এইটা দ্রবণ। 1000 ml এর মধ্যে অ্যাকচুয়ালি 100 গ্রাম আছে। তাহলে 100 গ্রাম ইকুয়াল টু কত মোল সেটা আমি বের করে নিলাম 100/106। এটা ভাগ করলে দাঁড়াবে এরকম 0.94 এত মোল। তো এখানে দেওয়া আছে কোনটা অপশন, 0.94 মোল, এই অপশান ডি হবে 0.94 মোল, এত মোল পার লিটার। এই হলো অধ্যায় 9। এবার অধ্যায় 10 অর্থাৎ 10 নম্বর অধ্যায় অ্যাসিড, ক্ষার ও লবণ। প্রথম প্রশ্নে চলে আসি। তেজি জল বলা হয় কোনটিকে? তেজি জল অবভিয়াসলি উত্তর হবে নাইট্রিক অ্যাসিড, অপশান বি হবে নাইট্রিক অ্যাসিড HNO3। 2 নম্বর প্রশ্ন হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়, কোনটি ব্যবহৃত হয়? বেরিয়াম ক্লোরাইড, অপশান বি BaCl2 বেরিয়াম ক্লোরাইড। 3 নম্বর প্রশ্নে চলে আসি। পাকস্থলীতে যে অ্যাসিডটি নিঃসৃত হয় তা হলো কি? পাকস্থলীতে নিঃসৃত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইবারে চলে আসবো আমি অপশান নাম্বার, এগুলির মধ্যে কোনটি আম্লিক দ্রবণের পিএইচ? নাম্বার 1 9.7, 7 14 আর 6.5। তো আমরা জানি যে 0 থেকে 7 পর্যন্ত, 7-এর থেকে নিচে এবং 0 পর্যন্ত এগুলো হচ্ছে আম্লিক, 7 প্রশম, এবং 7 থেকে বেশি 14 পর্যন্ত এগুলো হচ্ছে ক্ষারীয়। তো এইখানে আমি 9.7, এটা হচ্ছে 7-এর চাইতে বেশি হচ্ছে ক্ষারীয় হবে, 7 প্রশম, 14 7-এর চাইতে বেশি ক্ষারীয়, 7-এর চাইতে কম একটাই আছে 6.5, অর্থাৎ উত্তর হবে ডি 6.5। এবারে চলে আসি 5মি অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। আমরা জানি জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো উভধর্মী অক্সাইড তৈরি করে, আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধাতুগুলো ক্ষারীয় অক্সাইড তৈরি করে। তাহলে উত্তর হবে জিঙ্ক অক্সাইড ZnO। এইবার চলে আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে এরকম, কোন মৌলটি শুধু আম্লিক অক্সাইড উৎপন্ন করে? আম্লিক অক্সাইড সোডিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়ামও ধাতু। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি উভধর্মী অক্সাইড তৈরি করে, তো শুধু আম্লিক অক্সাইড বলেছে, তাহলে ধাতুরা ক্ষারীয় অক্সাইড তৈরি করে। এই যে ফসফরাস, অধাতুগুলো সবসময় আম্লিক অক্সাইড, শুধু আম্লিক অক্সাইড তৈরি করে। তাহলে উত্তর হবে সি ফসফরাস। এবার 7 নাম্বার, বেকিং পাউডারে প্রদত্ত কোন যৌগটি থাকে? সোডিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিড,
সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তো উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। অ্যান্সার হবে সি নাম্বার। সোডিয়াম বাইকার্বনেট। এবারে চলে আসবো অধ্যায় 11 মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। অধ্যায় 11 মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। প্রথম প্রশ্ন হলো, বালি ও নিশাদলকে পৃথক করা যায় যে প্রক্রিয়ায়? যে প্রক্রিয়ায় বালি এবং জলকে পৃথক করা যায় সেটি হলো বি নাম্বার, ঊর্ধ্বপাতন। অ্যান্সার হবে বি, ঊর্ধ্বপাতন। এবার হলো 2 নম্বর প্রশ্ন, কলকাতার তুলনায় দার্জিলিংয়ে জলের স্ফুটনাঙ্ক কম হবে, বেশি হবে, না কম হবে, না একই হবে, না কম বা বেশি হবে? উত্তর হবে কম হবে, বি, কম হবে। 3 নাম্বার, বিওজি ফানেল বা পৃথককরণ ফানেলের সাহায্যে পৃথক করা যায় না। কোনগুলোকে যাবে না পৃথক করা? যেই দ্রবণ দুটো এক অপরের সঙ্গে একেবারে মিশে যাবে তাদেরকে পৃথক করা যাবে না। যেমন জল এবং ইথাইল অ্যালকোহল এক অপরের সঙ্গে একেবারে মিশে যাবে, সুতরাং এটা পৃথক করা যাবে না। বেঞ্জিনের সঙ্গে জল একেবারে মিশবে না, একটা লেয়ার তৈরি করবে। জলের সঙ্গে কার্বন টেট্রাক্লোরাইড একেবারে মিশবে না, লেয়ার তৈরি করবে। কিছুক্ষণ রেখে দিলে দুটো তরল আলাদা আলাদা পৃথক হয়ে যাবে। জল এবং ক্লোরোফর্ম, এটাকে বলা হয় ক্লোরোফর্ম, এই দুটোকে মেশালে কিছুক্ষণ রেখে দিলে দুটো তরল পৃথক পৃথক হয়ে যাবে। যেমন জলের সঙ্গে তেল মিশিয়ে দিলে কিছুক্ষণ রেখে দিলে পৃথক হয়ে যায়, ঠিক তেমনই এই তিনটে পৃথক পৃথক হয়ে যাবে। কিন্তু জলের সঙ্গে অ্যালকোহল মেশালে এরা কখনোই পৃথক হবে না, সেই জন্য এদেরকে বিওজি ফানেল এর সাহায্যে পৃথক করা যাবে না। অ্যান্সার হবে তাহলে জল H2O প্লাস ইথাইল অ্যালকোহল। এবারে চলে আসব অধ্যায় 12 জল। ব্যতিক্রম প্রসারণ দেখা যায় পারদের ক্ষেত্রে, কেরোসিনের ক্ষেত্রে, নাকি গ্লিসারিনের ক্ষেত্রে, নাকি জলের ক্ষেত্রে? উত্তর পরিষ্কার বোঝা যাচ্ছে, ডি, জলের ক্ষেত্রে। জলের ক্ষেত্রে, কেননা 0 থেকে যত টেম্পারেচার বাড়াবো তত আয়তন কমতে থাকবে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন সর্বনিম্ন হয়ে যাবে, অর্থাৎ ঘনত্ব সর্বোচ্চ হয়ে যাবে। এবং 4 ডিগ্রির পর থেকে যত উষ্ণতা বাড়াবো জলের ঘনত্ব কমতে থাকবে এবং আয়তন বাড়তে থাকবে। সেই জন্যে জলের ক্ষেত্রে ব্যতিক্রম প্রসারণ দেখা যায়, বাকিগুলোর ক্ষেত্রে তা হয় না। 2 নাম্বার, জলকে পরিশ্রুত করতে কোনটি ব্যবহৃত হয়? অবলোহিত রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি। অ্যান্সার হবে সি, অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি। এবার 3 নম্বর প্রশ্ন, মিনামাতা রোগের সৃষ্টি হয় কোনটার জন্য? আর্সেনিক দূষণের ফলে, ফ্লোরাইড দূষণের ফলে, পারদ নাকি ফসফেট? উত্তর হবে সি, পারদ দূষণের ফলে। পারদ দূষণের ফলে মিনামাটা বা মাতা রোগ হয়। 4 নম্বর প্রশ্ন, জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী কোনটা? নিচের কোনটা? ক্লোরাইড, ফ্লোরাইড, আর্সেনিক, ফসফেট। অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি, ফসফেট। এই